বাংলাদেশে যে কোটার নামে যে আন্দোলন আমরা দেখলাম, প্রথম অবস্থায় সেই আন্দোলনটা ঠিক ছিল, কিন্তু তারপরে যেভাবে উগ্রপন্থা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, যেভাবে একটা দেশের কোটা আন্দোলন সেটা দেশকে সংস্কারের জন্য হতে পারে, তার মানে তো এই নয় যে তার সংসদ ভবনকে ভেঙে দেওয়া হবে, তার মানে এই নয় যে প্রধানমন্ত্রী বেডরুমের মধ্যে লোকজন ঢুকে যাবে। গণভবনে ঢুকতে কিভাবে দেওয়া হলো? আমি তো বাংলাদেশের মিলিটারির কথা বলবো। বাংলাদেশের মিলিটারি যে সাংবাদিক সম্মেলন করলেন, তারপরে কিভাবে সম্ভব গণভবনের মধ্যে ওই রকমভাবে লোক ঢুকে গেল, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে প্রদর্শন করছে, অত্যন্ত কুরুচিকর। এইটা সুকোমল মতি ছাত্রছাত্রীদের আন্দোলন কোনোভাবে হতে পারে না, যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে খুন করে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঢাকার রাজপথে। তো ভাবা যায় না, আমরা কোনোদিন দেখিনি এই ধরনের উগ্রপন্থা, এই ধরনের নৃশংসতা। এটা আমরা মধ্যযুগীয় সময়ে দেখেছি। শেখ হাসিনা দেশত্যাগ করার পর তাকে দেশত্যাগ করতে হয়েছে, পালানোর কথা আমি বলবো না, দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে, নাহলে তিনি কিন্তু খুন হয়ে যেতেন বলেই মনে হয়। সীমান্তের পাহারা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে এই সমস্ত নৃশংস অপরাধীরা যদি কোনোভাবে ভারতবর্ষে ঢুকতে পারে, সেক্ষেত্রে ভারতবর্ষের মানুষও তো নিরাপদ থাকবেন না, এটা খুব পরিষ্কার। এবং তাদের নৃশংসতা, তাদের খুন করার পদ্ধতি আমরা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখেছি, জেনেছি, যেভাবে এরা মানুষের উপর অত্যাচার করে, অত্যাচার নামিয়ে আনে। বাংলাদেশ যদি একটি বর্বর কোনো শাসকের আন্ডারে চলে যায়, তার মধ্যে চলে যায়, সেখানে যদি এই ধরনের ক্রাইম বাড়তে থাকে, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে উদ্বেগ, তথা শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, এই রাজ্যগুলোর উদ্বেগ বাড়বে বই কমবে না। মৌলবাদের কাছে যখন তুমি মাথা নত করবে, তখন সেই মৌলবাদ তোমাকে খেয়ে নেবে, এটা খুব পরিষ্কার। যে মৌলবাদীরা কিভাবে একটা স্বাধীন রাষ্ট্রকে বিনষ্ট করে দিতে পারে, তার প্রমাণ শেখ হাসিনা। প্রথম কথা, যেভাবে আমরা এই পুরো বিষয়টাকে দেখছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই অভ্যুত্থানটা শুধুমাত্র যে বাংলাদেশে হলো তা নয়। এই অভ্যুত্থানের একটা খুব গূঢ় এবং মানে আশঙ্কাজনক এফেক্ট ভারতবর্ষেও আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তার কারণ হচ্ছে, বাংলাদেশ, একটা জিনিস ভাবতে হবে, এই যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, আন্দোলনের নামে যে বর্বরতা, যে নৃশংসতা বাংলাদেশে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি, এই আন্দোলনটা যে ওইখানকার সাধারণ মানুষের সৃষ্ট নয়, সেটা আন্দোলনের গতি প্রকৃতি দেখলে বোঝা যাবে। তাহলে আন্দোলনটা করালো কারা? এই আন্দোলনের পিছনে কোন বৈদেশিক শক্তি? সেই বৈদেশিক শক্তির কি স্বার্থ আছে? বাংলাদেশকে দখল করে অথবা বাংলাদেশকে কিছু জঙ্গি গোষ্ঠীর হাতে প্রদান করে কোন দেশের কি লাভ হতে পারে, এইটা গুরুত্ব সহকারে প্রথমে বিবেচনা করা উচিত। আমার মনে হয় এই আন্দোলন, যে আন্দোলন তৈরি করে হাসিনা সরকারকে ফেলে দেওয়া হলো, যে নৃশংস পৈশাচিকভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, যেভাবে হিন্দুদের উপর গতকাল বিশেষ করে সকালের পর থেকে যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, যেভাবে মন্দির ভাঙা হয়েছে, যেভাবে বৌদ্ধদের বিভিন্ন মঠগুলোকে আক্রমণ করা হয়েছে, তাতে এইটার সঙ্গে একটা আন্তর্জাতিক রাজনৈতিক চক্রান্তের বিষয়টাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু মূল লক্ষ্য বাংলাদেশ নয়, এই কথা কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতেই পারি। মূল লক্ষ্য ভারতবর্ষ। তার কারণ হচ্ছে, একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, যে বাংলাদেশকে দখল করে কার কি লাভ হতে পারে? বাংলাদেশে কি আছে? বাংলাদেশে খনিজ সম্পদ বলে কিছু নেই। বাংলাদেশে সেই অর্থে ইন্ডাস্ট্রি খুব বেশি পরিমাণে কিছু হয়নি। বাংলাদেশে যেটা আছে, কিছুটা ন্যাচারাল গ্যাস আছে। সেই ন্যাচারাল গ্যাস এই পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। সুতরাং শুধুমাত্র সেই কারণের জন্য এই বাংলাদেশকে এই ধরনের চক্রান্তের মাধ্যমে অভ্যুত্থানের ঘটনা তো হতে পারে না। এর মূল লক্ষ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত। তার কারণ হচ্ছে, বাংলাদেশ অবস্থানগতভাবে খুব গুরুত্বপূর্ণ এবং ভারতবর্ষের সঙ্গে 4000 কিলোমিটারের উপরে আমরা বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করছি। তার মধ্যে পশ্চিমবঙ্গ সবথেকে বেশি, 2200-র উপরে। তো সুতরাং এই জিনিসটা মানে এক্ষুনি আন্তর্জাতিক স্তরে কথা বলা হয়তো উচিত না, কিন্তু আমি নিশ্চিতভাবে বলবো যে আমাদের ভারত সরকারের এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার দুজনেরই অত্যন্ত সতর্ক থাকা উচিত। এইটাকে খুব একটা যে শুধুমাত্র বাংলাদেশের জন্য করা হয়েছে বলে আমি মনে করি না।
দাদা, এই যে গতকালের থেকে আজ পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়াতে ভুরি ভুরি দেখতে পাচ্ছি ওখানকার কি ঘটনা ঘটছে, এবং সেখানে বেশ কিছু কমেন্টও দেখতে পাচ্ছি যেখানে কেউ বলছেন যে আমরা স্বাধীন হলাম কিন্তু সভ্য হলাম না। এটা কেন বলছেন? কারণ একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যেই না মাত্র নিজের সরকারি বাসভবন গণভবন ছেড়ে বেরিয়ে গেলেন, রাশিকৃত লোক তারা ঢুকে পড়ছে এবং সেখানে গিয়ে শেখ হাসিনার যে বেডরুম সেখানে বিছানার মধ্যে স্নিকার পায়ে গড়াগড়ি খাচ্ছেন, সেখানকার পুলের জলে পাগলের মতো সাঁতরাচ্ছেন, খাবার পাগলের মতো খাচ্ছেন, রাজহাঁস থেকে শুরু করে সমস্ত নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এমনকি মানে একজন প্রধানমন্ত্রী, তিনি এতকাল ধরে দেশটাকে প্রধানমন্ত্রী হিসেবে শাসন করেছেন, অভিভাবকত্ব করেছেন, তার অন্তর্বাস পর্যন্ত নিয়ে লোককে দেখানো, টিভি মানে ক্যামেরার সামনে আনা ইত্যাদি করতে তারা বাদ রাখছেন না। তো পরিস্থিতিটা এতটা খারাপ যে সেটাকে আর সভ্যতা বলে মনে হচ্ছে না। এটাকে কি সত্যি সত্যি এখনো পর্যন্ত তারা বলছেন যে ছাত্র আন্দোলন? সত্যিই কি এটা ছাত্র আন্দোলন? না, নিঃসন্দেহে প্রথম অবস্থায় এটা ছাত্র আন্দোলন ছিল। কোটা সংস্কার নিয়ে দীর্ঘদিন 2018 থেকে আমাদের বাংলাদেশের বুকে এই ধরনের আন্দোলন সংগঠিত হয়েছে। কিন্তু হাসিনা সরকার কিন্তু বারবার বলেছিলেন, আমরা যতটুকুনি জেনেছি বাইরে থেকে, হাসিনা সরকার বারবার বলেছিলেন যে কোটার যে সংস্কার আন্দোলন তাকে আমরা সমর্থন করি এবং এই কোটা তুলে দেওয়া হবে। পরবর্তীকালে বাংলাদেশের যে কোর্ট আছে সেই কোর্টে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আবার সেটা বলবৎ করা হয়। পরবর্তীকালে আবার কিন্তু হাসিনা সরকার ওটাকে তুলে দেওয়ার পক্ষেই মত দেন। তো সুতরাং এটাকে শুধু ছাত্র আন্দোলন বললে হবে না। এবং কোটা সংস্কার আন্দোলন, সত্যি তো কোটা তো আমরাও চাই না, আমরা ভারতবর্ষেও কোটা চাই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছেন তাদের জন্য কোটা হোক, কোনো জাতের ভিত্তিতে বা কোনো অন্য কিছুর ভিত্তিতে কোটা হওয়া উচিত না। কিন্তু বাংলাদেশে যে কোটার নামে যে আন্দোলন আমরা দেখলাম, প্রথম অবস্থায় সেই আন্দোলনটা ঠিক ছিল, কিন্তু তারপরে যেভাবে উগ্রপন্থা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, যেভাবে একটা দেশের কোটা আন্দোলন সেটা দেশকে সংস্কারের জন্য হতে পারে, তার মানে তো এই নয় যে তার সংসদ ভবনকে ভেঙে দেওয়া হবে, তার মানে এই নয় যে প্রধানমন্ত্রীর বেডরুমের মধ্যে লোকজন ঢুকে যাবে। গণভবনে ঢুকতে কিভাবে দেওয়া হলো? আমি তো বাংলাদেশের মিলিটারির কথা বলবো। বাংলাদেশের মিলিটারি যে সাংবাদিক সম্মেলন করলেন, তারপরে কিভাবে সম্ভব গণভবনের মধ্যে ওই রকমভাবে লোক ঢুকে গেল, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে প্রদর্শন করছে, অত্যন্ত কুরুচিকর, অত্যন্ত কুশ্রী এই বিষয়টা। এবং যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তারা কেন এটাকে কন্ট্রোল করতে পারলেন না? তার মানে হচ্ছে একটা কন্ট্রোলবিহীন আন্দোলন ওখানে তৈরি হয়েছে, এবং এর পিছনে একটা সাংঘাতিকভাবে পররাষ্ট্রের কোনো মদত ছিল। ওইখানকার যারা বিভিন্ন উগ্রপন্থীদের যারা সমর্থন করে সেই গ্রুপদের মদত ছিল, এছাড়া তো এই জিনিস হতে পারে না। কিভাবে এই আন্দোলন করা সম্ভব? এইটা সুকোমল মতি ছাত্রছাত্রীদের আন্দোলন কোনোভাবে হতে পারে না, যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে খুন করে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঢাকার রাজপথে। তো ভাবা যায় না, আমরা কোনোদিন দেখিনি এই ধরনের উগ্রপন্থা, এই ধরনের নৃশংসতা। এটা আমরা মধ্যযুগীয় সময়ে দেখেছি, এর আগে আমরা তালিবানি ক্ষেত্রে দেখেছি। তাহলে তালিবানদের কি অনুপ্রবেশ ভারতবর্ষের পাশে বাংলাদেশের বুকে ঢুকলো? এটা আমাদের ভাবতে হবে এবং ভারতবর্ষকে সতর্ক থাকতে হবে। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত দ্বিধা ছেড়ে একজোট হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এর বিরুদ্ধে সতর্কমূলকভাবে অবস্থান করতে হবে। আমরা একটা জিনিস দেখলাম যে হাসিনা সরকার, তারা একটা পুরোনো ভিডিওতে আমরা দেখতে পেলাম যে তিনি বলছেন যে এই কোটা তুলে দেওয়া হলো, আর কোনো সমস্যা নেই। এবং মানে দেশের যে উচ্চ আদালত সেখান থেকেও এটার রায় এসেছিল যে কোটার মধ্যে শুধু মেধার ভিত্তিতেই মানে সেখানে নিয়োগ হবে, কোনো কোটা থাকবে না। কিন্তু এরপরেও আমরা দেখতে পেলাম যে উচ্চ আদালতের প্রধান বিচারপতি, তার বাড়িতে মানুষ ঢুকে গেল, তার বাড়িতে গিয়ে মানে ভাঙচুর সবকিছু চললো। বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তার মূর্তির গলায় জুতোর মালা পরানো হলো। যে বাংলাদেশকে স্বাধীন করতে, মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পেছনে যে বঙ্গবন্ধুর এত বড় একটা অবদান ছিল, তার পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেল। সেই বঙ্গবন্ধুকে আজকে এইভাবে অপমানিত হতে হলো। এবং তাহলে কি দেখতে হবে, মানে মনে করতে হবে আমাদের যে পূর্ব পাকিস্তান আবার ফিরে এলো কোনোভাবে? সেই পাকিস্তানের মদত রয়েছে যে পূর্ব পাকিস্তান আবার নতুন করে আগের জায়গায় পৌঁছে গেল? পাকিস্তানের দেশ হিসাবে মদত আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ পাকিস্তানের সে সামর্থ্য নেই। তবে হ্যাঁ, পাকপন্থীদের, যারা ওই সময় পাকপন্থী ছিল, যারা রাজাকার ছিল, যারা বাংলাদেশের অন্দরে বসে বাংলাদেশের মানুষদের সেই সময় হত্যাতে সাহায্য করেছিল, তাদের মদত আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের শুধু মদত না, তাদের এর মধ্যে যোগদান আছে, এটা আমরা খুব পরিষ্কারভাবে দেখেছি।
এখন বিষয়টা হচ্ছে দুঃখের ব্যাপার এটাই যে 70-এর দশকে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর, মানে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পর যেভাবে উন্নয়নের পথে এই মানে সরকারটা কাজ করছিল, হতে পারে সেখানে দুর্নীতি অনুপ্রবেশ যে হয়নি তা না, আমি বলছি আওয়ামী লীগের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত নেতা ছিলেন, তাদেরও যেহেতু 13 বছর ধরে বা 11 বছর ধরে সম্ভবত 2013-তে ক্ষমতা এসেছিল, 11 বছর আর তার আগের অন্তর্বর্তীকালীন সরকারের কিছুদিনের ক্ষমতা, সেই 15 বছর, হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার 4 বছর ছিল আর পরবর্তীকালে 11 বছর, 13 থেকে 24, এই যে 15 বছরের যে রাজত্ব, সেখানে ভুল ভ্রান্তি দুর্নীতি নিশ্চয়ই হয়েছে, কিন্তু সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ একটা উন্নতির পথে চলছিল। সেই উন্নতিকে স্তব্ধ করে দাও, আজকের দিনে আন্দোলনটা হতে পারতো আওয়ামী লীগের বিরুদ্ধে, তাতে আমাদের কিছু বলার ছিল না বাইরে থেকে, কিন্তু এই আন্দোলন পর্যবসিত হয়েছে একটা দেশের ধ্বংসের পক্ষে। যেভাবে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে, যেভাবে কালকে আমরা দেখেছি সংসদের ভিতরে চেয়ার টেবিল ভাঙা হচ্ছে, সংসদের ভিতরে সিগারেট খাওয়া হচ্ছে, সংসদের ভিতরে বোম মারা হচ্ছে, যেভাবে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বাসভবন তছনছ করেছে, জাতীয় সম্পত্তি, যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিকৃতিগুলোকে ভাঙা হয়েছে, যেভাবে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, এইটা তো কোনো আন্দোলন হতে পারে না। কোনো আন্দোলনই দেশের ক্ষতি করে আন্দোলনকে সমর্থন করা যায় না। তাহলে এটা কিসের একটা ইন্ডিপেন্ডেন্ট ছাত্র আন্দোলন? এটা তো ছাত্র আন্দোলন না, এটা জঙ্গি আন্দোলন। এই জঙ্গিপনার বিরুদ্ধে সমস্ত দেশকে, যদিও এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বিষয়, ভিতরের বিষয়, কিন্তু যেহেতু জঙ্গি একটা বিষয়, জঙ্গি যোগসাজশ, জঙ্গি মদতের একটা আভাস পাওয়া যাচ্ছে, সেই জন্য সমস্ত দেশকে এক হয়ে এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু দীপ্তিমান দা, আপনি কি করে বলছেন যে এটা শুধুমাত্র বাংলাদেশের অন্তর্বর্তী আন্দোলন, সেখানে আমাদের কোনো হাত নেই? তার কারণ বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছেন তারা প্রায়ই দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে বারবার আমাদেরকে বলছেন যে আমাদের বাঁচান, আমরা মানে বাংলাদেশে যারা হিন্দুরা ছিলাম আমরা 13% থেকে এখন মাত্র 8%-এ এসে দাঁড়িয়েছি, আমাদেরকে বাঁচান। এবং প্রতি মুহূর্তে খবর আসছে যে ঢাকা, কুমিল্লা, বরিশাল, তারপরে হচ্ছে নোয়াখালী, ফেনী ইত্যাদি জায়গায় একাধিক মন্দির মানে হিন্দু মন্দির, বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধদের যে বিহার, সেগুলো সব ভেঙে চুরে নাশ করে দেওয়া হচ্ছে। এবং প্রচুর ছবি, প্রচুর ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি হিন্দু যারা ওখানে, তারা চিৎকার করছেন, দাদা আমাদেরকে মারবেন না, আমাদেরকে রক্ষা করুন, আমরা বিএনপি করি। কিন্তু তারপরেও কোনো ছাড় নেই, তারা মার খাচ্ছেন এবং তারা প্রাণের ভয়ে অস্থির হয়ে উঠছেন। ইতিমধ্যে তাদের প্রাণও গেছে অনেকের। আদৌ কি তাহলে এটাকে বলা যায় যে এটা ছাত্র আন্দোলন? এতে সম্পূর্ণভাবে একটা ধর্মীয় আন্দোলনে পরিণত হয়েছে, যে কোনো ভাবে হোক হিন্দুদেরকে শেষ করে দাও, হিন্দুদেরকে বাংলা থেকে হটাও। না, যে কোনো মৌলবাদী আন্দোলনের বিশেষত্বই হচ্ছে অপর যে ধর্ম, সেই ধর্মের লোকদের উপরে অত্যাচার করা। এবং ভারতবর্ষেও আমরা দেখেছি বিভিন্ন সময় মৌলবাদী বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে, কিন্তু ভারত সরকার খুব কঠোরভাবে সেগুলোকে দমন করার চেষ্টা করেছে। ঠিক সেইভাবে আমরা বাংলাদেশেও এই যে আন্দোলন দেখতে পাচ্ছি, যে মৌলবাদী আন্দোলন, এর আগেও আমরা দেখেছি যে হিন্দুদেরকে মেরে, হিন্দু মহিলাদের উপর অত্যাচার করে, মন্দির ভেঙে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, বিভিন্ন দেশে তারা আশ্রয় গ্রহণ করেছে। ঠিক সেইভাবে গত কালকের পর থেকে যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, তোমরা দেখলে যে কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে একটি ফোন এলো আমার কাছে যে তারা সাহায্য চাইছেন, কিন্তু আমরা নিরুপায়, আমাদের হয়তো সেইভাবে সোজাসুজি সাহায্য করার আমাদের এই মুহূর্তে কোনো উপায় নেই। তবে আমরা নিশ্চিত যে ভারত সরকার এই হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপরে যেভাবে অমানবিক নির্যাতন আবার নতুন করে শুরু হয়েছে, এর বিরুদ্ধে নিশ্চিত ব্যবস্থা নেবে। খুব স্পেসিফিক একটা কোয়েশ্চেন দীপ্তিমান দা, যে বাংলাদেশের জন্য কি খুব ভয়ঙ্কর দিন অপেক্ষা করে আছে? কারণ শেখ হাসিনা পালালেন, মানে পালালেনই বলা যায়, যে দেশ ছেড়ে তাকে গোপনে চলে যেতে হলো, তিনি দিল্লিতে আশ্রয় নিলেন এবং খালেদা জিয়া মুক্তি পেলেন। মানে এই সম্পূর্ণ বিষয়টাকে, এটা কি খুব স্ট্র্যাটেজিক্যালি কিছু একটা হলো ব্যাপারটা? আপনার কি মনে হয়? এটা একটা সর্বগ্রাসী চক্রান্ত, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে সেনাপ্রধান ঘোষণা করলেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে, তার আগে আমরা অনুরোধ করব ছাত্রদের তো কোনো ভাঙচুর বা এই ধরনের রক্তপাত যেন না হয়, কিন্তু সেটা বন্ধ হয়নি। এবং শেখ হাসিনা দেশত্যাগ করার পর তাকে দেশত্যাগ করতে হয়েছে, পালানোর কথা আমি বলবো না, দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে, নাহলে তিনি কিন্তু খুন হয়ে যেতেন বলেই মনে হয়। এবং আমরা দেখেছি সম্পূর্ণভাবে যে বাংলাদেশের সেনাবাহিনী তারা উল্লাস করছে বঙ্গবন্ধু মূর্তি ভেঙে,
আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়ে ভিডিওগুলো এসছে আমাদের কাছে, সবার কাছেই এসছে, বিভিন্ন সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে যে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়ে উল্লাস করছে সেনাবাহিনী। অত্যন্ত দুঃখের যে একটি সেনাবাহিনী, যে কোনো একটি দেশ, যে কোনো পার্শ্ববর্তী দেশ, হয়তো সেই পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী বা অন্তর্বর্তীকালীন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার অধিকার নেই, কিন্তু অত্যন্ত খারাপ লাগে। আমরা যেহেতু একই সংস্কৃতির মানুষ, এই দেশটা একসময় আমাদের দেশের অন্তর্ভুক্ত ছিল, আমরা একই সংস্কৃতির মানুষ, আমরা উভয় দেশই বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলি। তো সেই জন্য এগুলো কোথাও বলতে না চেয়েও বলতে হয় যে আমরা যেভাবে এই দেশটাকে দেখেছিলাম, দেশের সংস্কৃতির সঙ্গে, দেশের গানের সঙ্গে, বাজনার সঙ্গে, দেশের নাটকের সঙ্গে আমরা সম্পৃক্ততা অনুভব করি, সেখানে এই বর্বরতা, এই নৃশংসতা, এই খুন, এই রক্ত, এই ধরনের কার্যকলাপ আমাদের দুঃখ দেয় বলে আজকে আমরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এবং এখানে সেনাবাহিনীর ভূমিকা, বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা আমার খুব একটা ভালো লাগেনি। তার কারণ আমার মনে হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী যদি চাইতো, হয়তো বা এই 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 পরিস্থিতি, বিশেষ করে গণভবনে ছাত্রদের ঢুকে যাওয়া বা সংসদ ভবন ভাঙচুর করা বা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া, এইগুলো থেকে মানুষদের বিরত রাখাই। কিন্তু গণভবন বা সংসদ ভবন ভাঙচুর করা সেটা বাংলাদেশের নিজস্ব মামলা, সেখানে আমরা যদি নাও ঢুকি তারপরেও ভারতের বিপদ তো বাড়ছেই। তার কারণ প্রচুর কিছু বন্দী যারা এতদিন জেলে ছিল তারা মুক্ত হয়ে গেছে, এবং তাহলে ভারতের যে এরিয়াটা, মানে প্রায় ভারতের 90% এরিয়াই বাংলাদেশের সঙ্গে জুড়ে রয়েছে, মানে বাংলাদেশের 90% এরিয়া ভারতের সঙ্গে জুড়ে রয়েছে, বাকি খানিকটা অংশ বঙ্গোপসাগরের সঙ্গে। তাহলে সেখান থেকে যে কোনোভাবে এই যে যারা মানে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস রয়েছে তারা যে কোনোভাবে ভারতে ঢুকে পড়তে পারে, এরকম একটা আশঙ্কাও রয়েছে। এবং দ্বিতীয়ত, দিল্লিতে হাসিনা যে আশ্রয় নিলেন, সেটা দিল্লি কতটা ঠিক কাজ করলো, মানে আমাদের দেশের বিদেশ নীতিতে এটা কতটা ঠিক হলো, সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। না, দিল্লি বা কেন্দ্রীয় সরকার কোন পরিস্থিতিতে হাসিনাকে আপাতত আশ্রয় দিয়েছেন সেটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, কিছু বলারও নেই। নিশ্চয়ই আমাদের যারা আছেন তারা তাদের যে সিদ্ধান্ত সেটা ভাবনা চিন্তা করেই নিয়েছেন, সেই বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু একটা কথা খুব ভালো তুমি বলেছো, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে যেভাবে কারাগার ভেঙে অত্যন্ত অপরাধীরা, বড় বড় অপরাধীরা যেভাবে বেরিয়ে এসছে, যেহেতু ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের পুরো সীমান্তটা আমরা কাঁটাতার দিয়ে এখন অবধি ঘিরতে পারিনি, জমি সমস্যা ছিল, বিভিন্ন রাজ্যের জমি সমস্যা ছিল, নদী, বহু অংশে নদী আছে যেখানে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, সেই ক্ষেত্রে সীমান্তের পাহারা বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে এই সমস্ত নৃশংস অপরাধীরা যদি কোনোভাবে ভারতবর্ষে ঢুকতে পারে, সেক্ষেত্রে ভারতবর্ষের মানুষও তো নিরাপদ থাকবেন না, এটা খুব পরিষ্কার। এবং তাদের নৃশংসতা, তাদের খুন করার পদ্ধতি আমরা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখেছি, জেনেছি, যেভাবে এরা মানুষের উপর অত্যাচার করে, অত্যাচার নামিয়ে আনে। তো সুতরাং খুব স্বাভাবিক এই ঘটনাটা, যে এরা যদি কোনোভাবে ভারতবর্ষে আসতে পারে তাহলে ভারতের বিপদ বাড়বে বই, কমবে না। কিন্তু আমি আরেকটা জিনিস খুব পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যে এবং ভারতবর্ষের যে সীমান্তের যে সহাবস্থান, যে পাশাপাশি যে অংশটা ভারতবর্ষের সীমান্তবর্তী অংশে যে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ যদি একটি বর্বর কোনো শাসকের আন্ডারে চলে যায়, তার মধ্যে চলে যায়, সেখানে যদি এই ধরনের ক্রাইম বাড়তে থাকে, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে উদ্বেগ, তথা শুধু ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, এই রাজ্যগুলোর উদ্বেগ বাড়বে বই, কমবে না। সুতরাং কেন্দ্রীয় সরকারকে অনেক সতর্ক থাকা উচিত, রাজ্য সরকার, সংশ্লিষ্ট রাজ্য সরকারেরও অত্যন্ত সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। একটা শেষ প্রশ্ন করব দীপ্তিমানদা, যে এই যে বাংলাদেশের পরিস্থিতি তৈরি হলো, এখানে বারবার যার নাম উঠে এসছে তার নাম হলো তসলিমা নাসরিন, যিনি বাংলাদেশ ছেড়ে বাধ্য হয়েছেন ভারতে থাকতে, বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এবং আমরা বারবার তার সেই লজ্জা মানে বইটার কথা মনে করছিলাম, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে যে কোনো রকম অভ্যুত্থান মানেই হলো হিন্দুদেরকে অত্যাচার করা, এবং এই জাতীয় কিছু কথার জন্যই তাকে দেশ থেকে বার করে দেওয়া হয়েছে। এবং সেই সময় আমাদের রাজ্যে যখন তিনি আশ্রয় নিতে গেছিলেন, তখন বামফ্রন্ট সরকারও তাকে এখানে থাকতে দেয়নি, তাকে চলে যেতে হয়েছিল। এবং ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আমরা তসলিমা নাসরিনেরও একটা মানে কোট আমরা দেখতে পেলাম, আমরা এক্স হ্যান্ডেলে। তিনি বলছেন যে 1999 সালে মৃত্যুশয্যা থাকা মাকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর ইসলামপন্থীদের খুশি করার জন্য হাসিনা আমাকে আমার দেশ থেকে বার করে দিয়েছিলেন এবং আমাকে আর কখনো দেশে প্রবেশ করতে দেননি।
ছাত্র আন্দোলন সেই ইসলামপন্থীরই আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো। এতদিন পরে যেন মনে হলো যে একটা সম্পূর্ণ নাটকের পুরোটা শেষ হলো। একটা অঙ্ক সমাধান মানে একটা অঙ্ক হয়েছিল, দ্বিতীয় অঙ্কটা এবারে পূর্ণ হলো, পুরোটা একটা গোলক তৈরি হলো। কি মনে হয় আপনার? না, এই কথা অনন্যা আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে মৌলবাদের কাছে যখন তুমি মাথা নত করবে তখন সেই মৌলবাদ তোমাকে খেয়ে নেবে, এটা খুব পরিষ্কার। তার কারণ হচ্ছে শেখ হাসিনা সেই সময় মৌলবাদের কাছে মাথা নত করেছিলেন, ভেবেছিলেন এদের হয়তো তুষ্ট করা যাবে তসলিমা নাসরিনকে মানে বাংলাদেশের মধ্যে থাকার অনুমতি না দিয়ে, অথবা তিনি ভেবেছিলেন যে তসলিমা নাসরিন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাইরে থাকা দরকার। ঠিক এই একইভাবে এই পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য, যে বামফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও ভেবেছেন যে মৌলবাদকে আমি তুষ্ট করব তসলিমা নাসরিনকে এখানে থাকতে না দিয়ে। আবার আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনিও একই কথা ভেবেছেন। এই প্রত্যেকটা ভাবনাই দেখো মৌলবাদকে তুষ্ট করতে গিয়ে, অথচ সেই মৌলবাদী আজকের দিনে দেখিয়ে দিয়েছে যে মৌলবাদীরা কিভাবে একটা স্বাধীন রাষ্ট্রকে বিনষ্ট করে দিতে পারে। তার প্রমাণ শেখ হাসিনা। তার মানে মৌলবাদের কাছে তুমি যদি মাথা নত করো, তুমি হয়তো সেই সময় জিতলে, কিন্তু মৌলবাদ তোমাকে ছাড়বে না। মৌলবাদ তোমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। শেখ হাসিনার ঘটনাটা সেটাই প্রমাণ করে।